এনসিপির এক নেতা, আসলে এক নেতা কেন, এনসিপির মনে হয় যে প্রধান নেতা, এই যে কি নাসিরউদ্দিন পাটোয়ারি, দুর্দান্ত একটা বক্তব্য দিয়েছে। আমার কাছে জিনিসটা ভালো লাগলো। চিন্তা করলাম যে এই বিষয়ের উপরে তাহলে একটা ভিডিওর অবতারণা করা যায়। তো বক্তব্যটা দিয়েছে কি, যে আমাদের একমাত্র শত্রু ভারত ও আওয়ামী লীগ। একেবারে দুর্দান্ত বক্তব্য। প্রশ্ন হচ্ছে যে এই বক্তব্যটা তারা দিয়েছে কেন, বা সে দিয়েছে কেন। এটা কিন্তু বুঝতে বেশি বড় পণ্ডিত হওয়া লাগবে, রকেট সায়েন্টিস্ট হওয়া লাগবে, এরকম না। আমরা যদি ওই যে 5 আগস্টের পরে 2024 সালে যে কথিত যে অভ্যুত্থান, এটার পরে কিন্তু এরাই বলাবলি করছিল বা বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছিল যে বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা হচ্ছে এই 5 আগস্ট এবং জুলাই যে আন্দোলন, এটা হলো স্বাধীনতার প্রকৃত যুদ্ধ আর কি। অর্থাৎ এরা বয়স তো এদের কম, তাই না? এদের মধ্যে ওই যে 1971 সালের স্বাধীনতার কোনো রকম মূল্যবোধের লেশ মাত্র কিন্তু এদের নাই। এবং এদের মধ্যে যে স্বাধীনতা যুদ্ধের বা মুক্তিযুদ্ধের বা স্বাধীনতার কোনো চেতনার লেশ মাত্র নাই, তার কারণে কিন্তু আবার এই আওয়ামী লীগ এই গত এই যে 15-16 বছর ধরে তারা যে ক্ষমতায় ছিল, তারা কিন্তু জাতির সামনে মুক্তিযুদ্ধের প্রতি মানুষকে আকৃষ্ট করাতে পারেনি, স্বাধীনতার চেতনার প্রতি মানুষকে আকৃষ্ট করাতে পারেনি। কারণ মুক্তিযুদ্ধ বা স্বাধীনতাটাকে কমপ্লিটলি তারা নিজেদের ব্যক্তিগত বা পারিবারিক একটা সম্পত্তি করছিল বা দলীয় সম্পত্তি করছিল। এবং এখানেই সমস্যা, যে কারণে এই যে এই নতুন প্রজন্মের মানুষ, এরাই কিন্তু গিয়ে এই যে 32 নম্বর বাড়ি ভাঙে, আওয়ামী লীগের বাড়ি ওই অফিস পোড়ায়, আওয়ামী লীগের নেতাদের বাড়িঘর ভাঙে, বীর শ্রেষ্ঠদের মুরাল ভাঙে। কারণ হচ্ছে এরা দেশের স্বাধীনতা যুদ্ধের বিষয়টা আদৌ সঠিকভাবে জানে না। আর যেটুক জানে সেটাকে মনে করে যে আওয়ামী লীগ এটা তাদের ব্যক্তিগত সম্পত্তি মনে করে। এই যে বঙ্গবন্ধু, তাকেও কিন্তু এরা মনে করে যে আওয়ামী লীগের সম্পদ বা শেখ হাসিনার বাপ, এরকম। এখন বঙ্গবন্ধু যে এই শেখ মুজিবুর রহমান যে বাংলাদেশ স্বাধীন করার জন্য তার জীবন যৌবন অনেকটা বিলিয়ে দিছিল, এই জিনিসগুলা কি এই সমস্ত পোলাফাইনদেরকে ভালো করে শেখানো হয়েছে বা শেখানো হয় না? বরং এর এগেনস্টে যে বক্তব্য বা ন্যারেটিভ যেটা আমরা দেখি, যে 1971 সালে আসলে ওইটা স্বাধীন হয় নাই, আগে পাকিস্তান ছিল, তো পাকিস্তানকে উচ্ছেদ করে দিয়ে বস্তুত ভারত বাংলাদেশকে তার উপনিবেশ বানিয়েছে। এই একেবারে সমস্ত মিডিয়াতে, ফেসবুকে, ইউটিউবে এবং বিভিন্ন জায়গার বক্তব্য বিবৃতিতে বছরের পর বছর ধরে, দশকের পর দশক ধরে এভাবেই কিন্তু বোঝানো হয়েছে। এবং এর সাথে যোগ হয়েছে ইসলামী মূল্যবোধ। বাংলাদেশে যতগুলি ইসলামপন্থী দল আছে, এই যে ওয়াজি হুজুর আছে, যারা নাকি প্রতিনিয়ত এই যে বাংলাদেশে ওয়াজ করে, এদের মধ্যে খুব কমকে আপনি দেখবেন যারা স্বাধীনতার চেতনায় বিশ্বাসী। আর মানে মনে করেন যে 100 জন যদি হুজুর বা ইমাম থাকে, তার মধ্যে দেখবেন যে 90 জনই তারা স্বাধীনতার চেতনার বিরোধী, এবং হয়তো 10 জন স্বাধীনতার কথাটা বলে। অথচ বাংলাদেশ স্বাধীনতার সমস্ত সুযোগ সুবিধা তারা কিন্তু গ্রহণ করছে, বাট অ্যাট দ্য সেম টাইম তারা কিন্তু স্বাধীনতার বিরোধী চেতনার কথা বলে। এবং এরা খুব ভালো করেই জানে যে বাংলাদেশের মানুষের মনের মধ্যে যদি ইসলাম ধর্মটার নীতি আদর্শ, বিশ্বাস, এগুলো যদি ভালো মতো ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে অটোমেটিক্যালি এরা 1971 সালে স্বাধীনতার এগেনস্টে তারা যাবে। কেন? কারণ যদি ধর্মীয়ভাবে ব্যাখ্যা করা হয়, এটা আমি বহুবার বলেছি যে ধর্মীয়ভাবে ব্যাখ্যা করলে 1971 সালের স্বাধীনতা যুদ্ধ কিন্তু কমপ্লিটলি ইসলাম বিরোধী ছিল। কারণ 1947 সালে মুসলমানরা মিলে একটা উম্মাহ গঠন করলো, যেটার নাম হলো পাকিস্তান। তো 1971 সালে এসে জাস্ট 22-23 বছর পরে এসে, 23 বছর পরে এসে যদি সেই উম্মার একটা অংশ যদি বলে যে আমরা আর তোমাদের সাথে থাকবো না, এবং তারা যদি বলে যে আমরা হলাম বাঙালি, আমাদের প্রথম পরিচয় বাঙালি, আমরা ধর্মনিরপেক্ষতার উপরে বিশ্বাস করে আমরা তোমাদের থেকে আমরা আউট হয়ে গেলাম, ইসলাম অনুযায়ী এটা কিন্তু মুনাফিকি। ইসলামে কোনো বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, এই জিনিসগুলো কিন্তু নাই। সুতরাং
মানুষ মানে কোনো দেশের মানুষ যত বেশি ধার্মিক হবে, যত বেশি অর্থাৎ মুসলমান ইসলামী দেশে মানুষ যত বেশি ধার্মিক হবে ততই কিন্তু তার ওই স্বাধীনতার চেতনা এগুলো কিন্তু কোনোটাই থাকবে না। এবং এই যে জামাত ইসলাম যখন সেই 1971 সালের পর থেকে কিছু বছর তারা নিষিদ্ধ ছিল তাদের, তাই না, অতঃপর একটা পর্যায়ে এসে তারা উপলব্ধি করতে পারে যে বাংলাদেশের মানুষকে ব্যাপকভাবে ধার্মিক বানাতে হবে এবং তাহলেই শুধুমাত্র বাংলাদেশে যে স্বাধীনতার চেতনাটাকে মুছে দিয়ে এখানে ইসলামী শাসন প্রতিষ্ঠা করা যাবে। এবং সেই কাজটাতে তারা কিন্তু সফল। এই যে বাংলাদেশে ওয়াজ কালচার যেটা চালু, এর পথিকৃতকে এই জামাত ইসলাম, এদের যে বিখ্যাত ওয়াজি ওই যে দেলোয়ার হোসেন সায়েদী, ওই ব্যক্তি তো বাংলাদেশে প্রকৃতপক্ষে ওয়াজকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছে, তাই না? তো এখন এই নাসিরউদ্দিন পাটোয়ারি এরা তো একেবারে নতুন প্রজন্মের ছেলেপেলে এবং একই সঙ্গে ভয়ঙ্কর ধার্মিক। ওরা কিন্তু এই যে স্বাধীনতা বিরোধী এই যে ইসলামের ভিত্তিতে ব্যাখ্যা করা যে বিষয়, এইগুলাই কিন্তু শিখে আসছে। মাঝখান দিয়ে আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থাকলেও বাংলাদেশের স্বাধীনতার পক্ষে যে চেতনা বা মুক্তিযুদ্ধের চেতনার এই বিষয়গুলো নিয়ে খুব একটা মাথা ঘামায় তো নাই, উল্টে বাংলাদেশকে আরও কত ধর্মান্ধ করা যায় সেই কাজটাই কিন্তু আওয়ামী লীগ সরকার করছে। ওই যে 570টা যে মসজিদ, আদর্শ মসজিদ, কিন্তু ওই মসজিদ তৈরিও কিন্তু খুব বেশি প্রভাব ফেলে নাই। সবচাইতে বেশি প্রভাব ফেলছিল বা ফেলছে এই যে হেফাজত ইসলামকে একেবারে মাথার উপরে তুলে নেয়া এবং ওই যে সেই 12-13 সালে যখন ওই যে আন্দোলন হলো, তাই না, তখন মুক্ত বুদ্ধির চর্চা যারা করতো তাদের এগেনস্টে এই যে হেফাজত ইসলাম যে আন্দোলন সংগ্রাম শুরু করে দিল, এইটার প্রতি এই যে শেখ হাসিনার সরকার ব্যাপকভাবে সাপোর্ট দিল। এবং এই যে সাপোর্ট দিল, ব্যাস শেখ হাসিনার সরকার বা আওয়ামী লীগ কিন্তু সেদিনই তারা তাদের পতন নিশ্চিত করছে, ওই দিনই। এরপরে বাকি যে 12-13 বছর ক্ষমতায় ছিল এটা আসলে মিরাকল, এতদিন আসলে থাকার কথা না। এটাই কিন্তু একটা যথেষ্ট ইন্টারেস্টিং ব্যাপার। তো যাই হোক, এখন এই নাসিরউদ্দিন পাটোয়ারিদেরকে কিন্তু কোনোভাবে আসলে আপনি মানে তাদের দোষ দিতে পারবেন না, কারণ তারা তো আসলে মুক্তিযুদ্ধের কথা শোনে নাই, স্বাধীনতার কথা শোনে নাই সেইভাবে। এই আওয়ামী লীগ তো তাদের নেতা কর্মীরা তো ব্যস্ত ছিল কীভাবে নিজের পকেট ভারী করতে হয়, তাই না? এবং ওই শেখ হাসিনা যে বাংলাদেশে মানুষদেরকে ধর্মান্ধ বানানোর জন্য যে হুজুরদেরকে লেলিয়ে দিল, হুজুররা মাঠে ঘাটে প্রান্তরে হাটে বাজারে সব জায়গায় শহরে বন্দরে ওয়াজ করে করে মানুষের মনের মধ্যে ইসলামকে এমনভাবে ঢুকিয়ে দিয়েছে। এবং এটাতেই বস্তুত ওই যে গাছের গোড়া কেটে আগায় পানি দেওয়া, অর্থাৎ আওয়ামী লীগ সেদিনই আসলে নিশ্চিত হয়ে গেছিল যে তারা কী করলো, খাল কেটে কুমির আনছে। এখন ঘটনা যা হবার তাই। এখন এই যে নতুন প্রজন্মের এই পোলাপান, এরা এখন বলছে যে বাংলাদেশের একমাত্র শত্রু হলো আওয়ামী লীগ এবং ভারত। সঠিক কথা বলছে। কেন? কারণ আওয়ামী লীগ স্বাধীনতা ওই 71 সালে স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছিল, তাই না? তো এটা অন্যায় কাজ করছিল না, আর সেই কাজে সাহায্য করেছিল কে? ভারত। তাহলে এরা দুটাই অন্যায় কাজ করছে। এরা কিন্তু খালি এই ন্যারেটিভ শুনেই বড় হয়েছে যে বাংলাদেশে ভারত উপনিবেশ তৈরি করছে। এদেরকে আপনি যত বুঝাতে যাবেন যে কীভাবে উপনিবেশ করলো, কোথায়, বরং ভারতই তো বাংলাদেশকে অনেক সুযোগ সুবিধা দেয়, যেগুলো আমরা কিছুদিন আগে দেখলাম, তাই না? এখানে ভারত তো বাংলাদেশ থেকে খুব বেশি একটা সুযোগ সুবিধা নেয় না। তখন এরা বলবে কি জানেন, কেন বাংলাদেশ ভারতের একটা বিশাল বাজার না? তো তখন যদি বলা হয় যে কেন বাংলাদেশ তো চায়নার আরও বড় বাজার, তো তাহলে কি বলতে হবে যে চায়না বাংলাদেশে উপনিবেশ স্থাপন করছে? না, এই জায়গায় কোনো যুক্তি আর মানবে না। বাংলাদেশ যে পণ্যগুলো উৎপাদন করতে পারে না, নিত্য প্রয়োজনীয় দ্রব্য, তা সে ভারত পাশাপাশি দেশ হিসেবে সেখান থেকে আমদানি করে সহজে। তো এইটা ভারতের থেকে আমদানি না করলে তো অন্য জায়গা থেকে করতো না, অর্থাৎ ভারত থেকে আমদানি করা, অর্থাৎ বাংলাদেশ হলো উপনিবেশ। এই ধরনের চিন্তাভাবনা করতে এদেরকে শেখানো হয়েছে এবং এভাবেই তারা বেড়ে উঠছে। এবং সেই কারণে আজকে এরা বলে যে বাংলাদেশের একমাত্র শত্রু হলো আওয়ামী লীগ, অর্থাৎ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং ভারত। যদিও অবশ্য আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মুখে বলে, বাট কতটা আসলে মুক্তিযুদ্ধের শক্তি সেটাও প্রশ্ন। কারণ এই খোদ আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি যে খোদ তাদের দলের মধ্যে কত রাজাকার ঢুকছিল, তাই না? এবং এখনও আছে মনে হয়
অনেক কথাই তো আমরা শুনি। বেসিক্যালি আওয়ামী লীগও বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা যুদ্ধের বিষয়টাকে সেইভাবে মানুষের কাছে তুলে ধরা তো দূরের কথা, বরং অতিরিক্ত শেখ মুজিব বন্দনা করে মানুষের মনের মধ্যে এই বঙ্গবন্ধু শেখ মুজিব সম্পর্কে একটা বিরক্তির উৎপাদন করছে। এবং এই শেখ হাসিনা নিজে যখন বক্তব্য দেন একেবারে দেখবেন যে স্টার্টিং এমনভাবে খালি বক্তব্য বিবৃতি দেন যে তার মা মারা গেছে, তার বাপ মারা গেছে, তার ভাই মারা গেছে। আমি জানি না যে প্রত্যেকটা বক্তব্যের আগে এই কথাগুলো কেন তাকে বলতে হতো। এগুলো শুনে শুনে মানুষ কিন্তু হতো বিরক্ত। তো যাই হোক, এখন এই ছেলেপেলেগুলাকে এই ছেলেপেলে যে সমস্ত বক্তব্য বিবৃতি দিচ্ছে এগুলো নিয়ে অনেকে অনেক কথা বলতে পারে, কিন্তু বুঝতে হবে যে এই ছেলেপেলেগুলা কিন্তু বড় হয়েছে আওয়ামী লীগের আমলে, এবং এটা আওয়ামী লীগের ব্যর্থতা যে এদের মধ্যে স্বাধীনতা যুদ্ধের চেতনা ঢুকাতে পারে নাই, এবং যে কারণে তারা ৭১ সালের মুক্তিযুদ্ধকে তারা মনে করে এটা বস্তুত পাকিস্তানের পরিবর্তে ভারতের উপনিবেশে পরিণত হওয়া। এছাড়া এরা কিন্তু আর কিছুই বুঝে না। তো ঠিক আছে, ভালো কথা, যখন তারা বোঝেই না আওয়ামী লীগ শত্রুর চোখে, বাট ভারতকে যদি শত্রু হিসাবে এরা চিহ্নিত করে, এটাই যদি তাদের আদর্শ হয়, তো ভারতের পেটের মধ্যে অবস্থান করে সেই দেশে তারা কিভাবে টিকে থাকে সেটাও কিন্তু একটু দেখার বিষয়, তাই না? এখন ভারতকে যদি এরা শত্রু হিসাবে গণ্য করে, তো ভারতও বাংলাদেশকে শত্রু হিসাবে গণ্য করবে, রাইট? এবং সেক্ষেত্রে ভারত পরস্পর যখন শত্রু হবে, তো এক অন্যকে তো বিভিন্নভাবে সর্বদাই ঘায়ালের চেষ্টা করবে, তাই তো? এখন বাংলাদেশ ঘায়াল করার চেষ্টা করবে ভারতকে, ভারত ঘায়াল করার চেষ্টা করবে বাংলাদেশকে, এবং এই দুজনের ঘায়ালে বাংলাদেশ কতটা টিকতে পারে, অথবা বাংলাদেশ ভারতের কত ক্ষতি করতে পারে, এইটা দেখার অপেক্ষাতে থাকলাম। ধন্যবাদ।